টিভিতে শার্লক হোমস দেখে ফেলুদা মুগ্ধ। বলল, একেবারে বইয়ের পাতা থেকে উঠে এসেছে। হোমস আর ওয়াটসন। জানিস তো সে আমাদের যা কিছু শিক্ষা দীক্ষা ওই শার্লক হোমসের কাছ থেকেই। সব প্রাইভেট ডিটেকটিভের গুরু হচ্ছে হোমস। তার সৃষ্টিকর্তা কোনান ডয়েলের জবাব নেই। জটায়ু সাই দিয়ে বললেন, লোকটা কত গল্প লিখেছেন ভাবুন তো। এত প্লট কি করে যে মাথায় আসে সেটাই ভেবে পাই না। সাধে কি আর আমার মাথায় টাক পড়েছে? প্লট খুঁজতে গিয়ে মাথার চুল ছিঁড়ে। বাইরে বৃষ্টি পড়েছে, তার মধ্যে চার ডালমুটটা জমেছে ভালো। আসলে লালমোহন বাবুও 41টা রহস্য উপন্যাস লিখেছেন, কিন্তু তার বেশিরভাগই ফেলুদার ভাষায় থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। তবে প্লটের জন্য মাথা খুঁড়লেও ভদ্রলোকের উৎসাহের অভাব নেই। আর সত্যি বলতে কি, ফেলুদার সঙ্গে বন্ধুত্ব হবার পর থেকে ওর গল্পের অনেক ইমপ্রুভও হয়ে গেছে। সিনাতকে একটু বলো না ভাই তপেশ, বললেন লালমোহন বাবু। আরেক কাপ চা হলে মন্দ হতো না। আমি সিরাতকে চায়ের ফরমাশ দিয়ে আসতেই দরজায় টোকা পড়ল। তার আগে অবশ্য ট্যাক্সি থামার শব্দ পেয়েছি। দরজা খুলে দেখি ছাতা মাথায় এক ভদ্রলোক, মাঝারি হাইট, ফর্সা রং, দাড়ি গোফ কামানো, বয়স 40-45। বললাম, কাকে চাই? অবশ্যই প্রশ্নটা না করলেও চলতো, কারণ দেখেই বুঝেছি মক্কেল। এটা কি প্রদোষ মিত্রের বাড়ি? প্রশ্ন করলেন ভদ্রলোক। এবারে ফেলুদাই বলে উঠল, আপনি আসুন ভিতরে। ভদ্রলোক ছাতাটা বন্ধ করে ঢুকলেন। ওটাকে দরজার পাশে রেখে দিন, বলল ফেলুদা। ভদ্রলোক তাই করলেন। তারপর সোফার একপাশে এসে বসলেন। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, আর ইনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। যাক, তবু আপনাকে বাড়ি পাওয়া গেল, বললেন ভদ্রলোক। টেলিফোন করে কানেকশন পাইনি, আজকাল যা হয় আর কি। কি ব্যাপার বলুন? বলছি, আগে আমার পরিচয়টা দিই। আমার নাম মহিতোষ রায়। নাম শুনে চিনবেন ততটা আশা করি না, যদিও থিয়েটার লাইনে আমার কিছু একটা খ্যাতি আছে। আপনি তো অপ্সরা থিয়েটারে আছেন, তাই না? ঠিকই ধরেছেন, এখন প্রফুল্লতায় অভিনয় করছি। হ্যাঁ হ্যাঁ, জানি। আপনার কাছে এসেছি একটা সংকটে পড়ে। কী সংকট? কদিন থেকে আমি হুমকির চিঠি পাচ্ছি। কার কাছ থেকে তা বলতে পারবো না। হুমকি চিঠি? তার কিছু নমুনা আমি সঙ্গে করে নিয়ে এসেছি, এই দেখুন। ভদ্রলোক পকেট থেকে 4টে কাগজ বের করলেন, তারপর সেগুলো টেবিলের উপর রাখলেন। আমি দেখলাম একটায় লেখা সাবধান, আরেকটায় তোমার দিন ফুরিয়ে এলো, আরেকটায় তোমার দুষ্কৃতির ফল ভোগ করো, আর 4 নম্বরটায় আর সময় নেই, এবার ইষ্টনাম জপ করো। গোটা গোটা বড় বড় অক্ষরে লেখা, আর সবই যে 1 লক্ষের লেখা তা বোঝবার উপায় নেই। এসব কি ডাকে এসেছে? ফেলুদা জিজ্ঞেস করল। আজ্ঞে হ্যাঁ। এগুলো কদিনের মধ্যে পেয়েছেন? 7 দিন। কে লিখেছে কিছু অনুমান করতে পেরেছেন? একেবারেই না। আপনার প্রতি বিরূপ এমন কোনো লোকের কথা মনে করতে পারছেন না? দেখুন, আমি থিয়েটারে কাজ করি। আমাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া, মনোমালিন্য লেগে আছে। আমি 2 বছর হলো অবসরে আছি। তার আগে রূপ মঞ্চে ছিলাম। আমাকে নেওয়া হয় একটি অভিনেতার জায়গায়। স্বভাবতই সেই অভিনেতা এতে সন্তুষ্ট হয়নি। সে নিশ্চয়ই ঈর্ষায় ভুগছেন। এই অভিনেতার নাম কি? জগন্ময় ভট্টাচার্য। ভয়ানক ড্রিঙ্ক করতে শুরু করেছিল, তাই তাকে আর রাখা যায়নি। তিনি এখন কি করছেন, কোথায় আছেন তা জানি না। এই জগন্ময় ভট্টাচার্য ছাড়া আর কারোর কথা মনে পড়ছে? আমার একটি ছোট ভাই আছে, তার সঙ্গে আমার বোনের না। সে অবশ্য আলাদা থাকে। আমার বাবার মৃত্যুতে সম্পত্তি সব আমি পাই। আমার ছোট ভাই অসৎ, সঙ্গে পড়ে নষ্ট হয়ে যায়। বাবা তাই তাকে উইল থেকে বাদ দেন। ছোট ভাই স্বভাবতই খুব অসন্তুষ্ট হয়। এছাড়া শত্রু বলতে আর কাউকে মনে পড়ে না। আপনি সাবধানে আছেন তো? তা তো আছি, কিন্তু আপনি যদি একটু পথ বাতলে দেন। এই ব্যাপারে সাবধানে থাকতে বলা ছাড়া আমার আর কিছু বাতলাবার নেই। আপনি থাকেন কোথায়?
বালিগঞ্জে, 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস। একাই থাকেন? আজ্ঞে হ্যাঁ, একটি চাকর আর একটি রান্নার লোক আছে। আমি এখনো বিয়ে করিনি। সত্যি বলতে কি, এই অবস্থায় আমার আর কিছু করারই নেই। এরকম হুমকি কেস আমার কাছে আগেও এসেছে। চিঠিগুলো থেকে কিছু ধরা যায় না। এখানে 4টে চিঠিতে দেখছি 4 রকম পোস্টমার্ক, কাজে কোথেকে এসেছে তাও বলা যায় না। অধিকাংশ ক্ষেত্রে দেখেছি শেষ পর্যন্ত কিছু হয় না। তবে আপনাকে কেউ উৎকণ্ঠায় ফেলতে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বলি কি, আপনি পুলিশে যান, তারা এসব ব্যাপারে আরও ভালো ব্যবস্থা করতে পারে। ভদ্রলোক যেন একটু মুষড়ে পড়লেন, বললেন, পুলিশ? কেন, পুলিশের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে নাকি? না, তা নেই, তবে আর কি, আপনার সোজা থানায় গিয়ে রিপোর্ট করেন। আমায় যা বললেন তাই বলুন। ভদ্রলোক অগত্যা উঠে পড়লেন। ফেলুদা তাকে দরজা অবধি পৌঁছে দিল। তারপর ফিরে এসে বসে পড়ে বলল, ভদ্রলোকের ডান হাতের আঙ্গুলে একটি আংটির দাগ দেখলাম। সেই আংটিটি কোথায় গেছে কে জানে? বেঁচে দিয়েছেন বলছেন? জটায় প্রশ্ন করলেন। দিলে আশ্চর্য হব না। পায়ের জুতোজোড়ার অবস্থাও বেশ খারাপ। প্রফুল্লতে উনি প্রধান ভূমিকায় অভিনয় করছেন না সেটা জানি। সেটা করছেন অপসরার স্টার অভিনেতা নেপাল লাহিড়ী। কিন্তু কে ওর পিছনে লেগেছে বলে তো আমি প্রশ্ন করলাম। কি করে বলবো বল? উনি যে দুজনের কথা বললেন তাদের একজন হতে পারে। মোট কথা এই কেস আমার নেওয়া চলে না। আর অনেক সময় এগুলো সে ভাওতার উপর চলে। আমার কত টেলিফোন এসেছে বুলিত হুমকি দিয়ে। এসব মানতে হলে তো বাড়িতে হাত পা গটিয়ে বসে থাকতে হয়। চিঠি ব্যাপারটা যে ভাওতা নয় সেটা 3 দিন পরে জানলাম। খবরটা জানা গেল খবরের কাগজ মারফত। ছোট করে লেখা খবর, অপসরা থিয়েটারের অভিনেতা নিখোঁজ। মহিতোষ রায় নাকি সন্ধ্যাবেলা থিয়েটারে না থাকলে লেকের ধারে বেড়াতে যেতেন। গত পরশু অর্থাৎ সোমবার তিনি যথারীতি বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়ির চাকর থানায় গিয়ে খবর দেয়। পুলিশ এই নিয়ে তদন্ত চালাচ্ছে। ফেলুদা বিরক্ত হয়ে বলল, লোকটাকে পই পই করে বলেছিলাম সাবধানে থাকতে, তার লেকে বেড়াতে যাওয়ার কি দরকার ছিল? যাই হোক, আমার কাছে যখন এসেছিলেন ভদ্রলোক, তখন একবার ওর বাড়িতে যাওয়া দরকার। ঠিকানাটা মনে আছে? 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস। গুড। তো স্মরণশক্তির পরীক্ষা করছিলাম। 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস একটি ছোট দোতলা বাড়ি, আর একতলায় থাকেন মহিতোষ বাবু। চাকর দরজা খুলে দিলে আমরা নিজেদের পরিচয় দিয়ে ভেতরে ঢুকলাম। ফেলুদা চাকরকে বলল, তোমার মনি আমার কাছে এসেছিলেন সাহায্য চাইতে। উনি মাঝে মাঝে হুমকি চিঠি পাচ্ছিলেন, সে খবর কি তুমি জানো? জানি বই কি বাবু, আমি 22 বছর ওনার কাজ করছি। আমাকে সব কথাই বলতেন। আমি ওকে অনেক করে বলেছিলাম আপনি বেড়াতে যাবেন না, বাড়িতে থাকুন, সাবধানে থাকুন। তা উনি আমার নিষেধ শুনলেন না। যখন দেখলাম 9:30 হয়ে গেল তাও আসছেন না, তখন আমি নিজে গেলাম লেকে। কোনখানটায় উনি বসতেন, কোনখানটায় বেড়াতেন সেটা আমি জানতাম, কিন্তু কই তাকে তো কোথাও দেখতে পেলাম না। তার পুরো একটা দিন কেটে গেল, এখনও কোনো খবর নেই। আমি থানায় গেলাম, তেনারা সব লিখে টেলে নিয়ে গেলেন, কিন্তু এখনো পর্যন্ত কিছুই হলো না। ফেরুদা বলল, তুমি এখন আমাদের সঙ্গে একবার আসতে পারবে? লেকে যে জায়গায় বসতেন সেটা যদি একবার দেখিয়ে দাও। চলুন বাবু, যাচ্ছি। তোমার নাম কি? দীনবন্ধু বাবু। আমরা 3জন ট্যাক্সি করে লেকে গিয়ে হাজির হলাম। জলের ধারে একটি আমলকি গাছের পাশে একটি বেঞ্চ, তাদের নাকি হাঁটা সেরে বসতেন। হাঁটার অভ্যাসটা ডাক্তার বলে বলে করিয়েছিলেন। এখন চতুর্দিকে কোনো লোক নেই। ফেলুদা খুব মন দিয়ে বেঞ্চি আর তার চারপাশটা পরীক্ষা করে দেখল। প্রায় মিনিট 5 তন্ন তন্ন করে খুঁজে ঘাসের মধ্যে একটা পিতলের কৌটো পেল। দীনবন্ধু সেটা দেখা মাত্র বলে উঠল, এই কৌটোটা তো বাবুর ছিল। কৌটোটা খুলে ভিতরে এলাচ আর সুপুরি পাওয়া গেল। ফেলুদা সেটা পকেটে পুরে নিল। তারপর দীনবন্ধুকে জিজ্ঞেস করলো, আপনি কি ভবানীপুর থানায় খবর দিয়েছিলেন? আগে হ্যাঁ বাবু। ঠিক আছে, চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা একটু থানায় খবর নিয়ে আসি। মোটামুটি কলকাতার বেশিরভাগ থানার ওসির সঙ্গেই ফেলুদার আলাপ আছে। ভবানীপুর থানার ওসি হচ্ছেন সুবোধ অধিকারী। আমরা দীনবন্ধুকে পণ্ডিতিয়া প্লেসে নামিয়ে দিয়ে গেলাম অধিকারীর সঙ্গে দেখা করতে। রাজবাড়ি হলো বেশ মাইডিয়ার লোক, আর ফেলুদাকে খুব পছন্দ করেন। আমাদের দেখে একটু অবাক
হয়েই বললেন, কি ব্যাপার এত সকাল সকাল? আমরা দুটো চেয়ারে বসলাম। ফেলুদা বলল, একটা ডিসপিয়ারেন্সের কেস আপনাদের কাছে রিপোর্টেড হয়েছে। মহিতোষ রায়, হ্যাঁ, এটা বোধহয় সত্যবান দেখছিল। দাঁড়ান, ওকে ডাকি, একটু চা চলবে? তা আপত্তি নেই। মিনিট খানেকের মধ্যেই ইন্সপেক্টর সত্যবান ঘোষ এসে গেলেন। উনি ফেলুদার যথেষ্ট চেনা। দুজনে হ্যান্ডশেক করার পর সত্যবান বললেন, কি ব্যাপার বলুন। মহিতোষ রায় বলে একটা অভিনেতা মনে হয় নিরুদ্দেশ হয়েছেন। নিরুদ্দেশ কেন? আমার তো মনে হয় তাকে মেরে ফেলা হয়েছে। তার বাড়ি থেকে বেশ কয়েকটি হুমকি চিঠি পাওয়া গেছে। আর লেকের ধারে মেরে ফেলে গায়ে ভারী কিছু জিনিস বেঁধে লাশ জলে ফেলে দিলে তার কোথাও পাওয়া যাবে না। আপনি এই ব্যাপারে কি করে ইন্টারেস্টেড হলেন? ফেলুদা মহিতোষ বাবুর আসার কথাটা বলল, তারপর প্রশ্ন করলো, আপনারা কোনো রকম এগোবার রাস্তা খুঁজে পাননি বোধহয়? ঘোষ বললেন, ভদ্রলোক অপ্সরা থিয়েটারে অভিনয় করতেন। আমরা সেখানে খোঁজ করেছি, কিন্তু কিছু এগোতে পারিনি। থিয়েটারের কারোর সঙ্গে এমন শত্রুতা ছিল বা খুন হতে পারে। পেটি জেলাসি সব সময়ই থাকতে পারে, কিন্তু সেটা খুনের কারণ হয় না। ভদ্রলোকের আর্থিক অবস্থা কেমন ছিল? মোটামুটি 1200 টাকা মাইনে পেতেন। একা মানুষ, তাই চলে যেত। অবশ্য খুন হয়েছেন এই কথা জোর দিয়ে বলা যায় না। ভদ্রলোককে কেউ হয়তো ফুসলে নিয়ে গোসল, কিংবা ভদ্রলোক হয়তো নিজেই কোনো কারণে গা ঢাকা দিয়েছেন। আমি আজ লেকের ওখানে গিয়েছিলাম। ভদ্রলোক যে বেঞ্চিতে বসতেন তার পাশে একটা মশলার কৌটা পাই। তাই বুঝি? হ্যাঁ। তাহলে তো খুন বলেই মনে হচ্ছে। আততায়ীর সঙ্গে স্ট্রাগলের সময় পকেট থেকে কৌটাটা পড়ে গেছে, তাই তো মনে হচ্ছে। ঠিক আছে, আমরা এদিক থেকে কোনো খবর পেলে আপনাকে জানাবো। ভেরি গুড, আমি আপনাদের টাচে থাকবো। মিস্টার ঘোষ চলে গেলেন। চা এসে গিয়েছিল, আমরা চা খেয়ে উঠে পড়লাম। বাইরে বেরিয়ে এসে ফেলুদা বলল, একবার অপ্সরা থিয়েটারে যাওয়া দরকার। এই কেমিস্টের দোকান থেকে লালমোহন বাবুকে একটা ফোন করে বলে দে উনিও যেন চলে আসেন। ফোন করে আমরা আবার ট্যাক্সি ধরলাম। যেতে হবে সেই শ্যামবাজার। অপ্সরা থিয়েটারে পৌঁছে লালবাবু অপেক্ষা করছেন। কি ব্যাপার মশাই? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। আজ এই কাগজ দেখেননি? দেখেছি বই কি। মহিতোষ রায় তো হাওয়া। হাওয়া কেন? বোধহয় খতম। সংক্ষেপে লালমোহনবাবুকে সকালের ঘটনাটা বলে দিল ফেলুদা। তাহলে এখন কি আমরা থিয়েটারে তদন্ত চালাবো? একবার অবশ্য ম্যানেজারের সঙ্গে কথা বলি। আমরা সুরপাত্রে দাঁড়িয়ে কথা বলছিলাম। এবার গিয়ে ভিতরে ঢুকলাম। গেটে দারোয়ান বলল, ম্যানেজারের নাম কৈলাস বারুজ্জে, তিনি তার অফিসেই আছেন। ম্যানেজারের অফিসে পৌঁছাতে গেলে একটা ঘর পড়তে হয়। সেখানে একজন ভদ্রলোক একটা টেবিলের সামনে বসে কাগজপত্র ঘাঁটছিলেন। জিজ্ঞেস করলেন, আমাদের কি দরকার? ফেলুদা এবার তার একটা কার্ড বের করে ভদ্রলোকের হাতে দিয়ে বলল, একবার যদি কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে পারেন। ভদ্রলোক আমাদের অপেক্ষা করতে বলে ভেতরের দিকে গেলেন। মিনিট খানিক পরে বেরিয়ে এসে বললেন, আপনারা আসতে পারেন। আমরা তিনজনে গিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম। বেটে মোটা কালো ভদ্রলোক, নাকের নিচে একটা সরু গোঁফ, বয়স আন্দাজ 50। বললেন, আপনার নাম তো শুনেছি, কিন্তু হঠাৎ আমার এখানে আসার প্রয়োজন হলো কেন সেইটাই ভাবছি। ফেলুদা বলল, আপনার একজন অভিনেতা সম্পর্কে কিছু জানার ছিল, নিখোঁজ। মহিতোষের কথা বলছেন? সে ব্যাপারে তো পুলিশে এক দফা ইনকোয়ারি করে গেছে। ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, কতকগুলো হুমকি চিঠি পেয়েছিলেন সেই নিয়ে আমার পরামর্শ নিতে। হুমকি চিঠি? তাহলে কেউ খুন হয়েছে নাকি? আমি তো ভাবলাম পাওনাদারদের কাছ থেকে গা ঢাকা দিয়েছে। না, ঠিক সেরকম মনে হচ্ছে না। অবশ্য ও গিয়ে যে আমাদের খুব একটা বড় ক্ষতি হয়েছে তা বলতে পারছি না। প্রশান্ত মোটামুটি চালিয়ে নিচ্ছে। পুলিশ কালকে এসেছিল, আমরা বিশেষ কোনো রকম ইনফরমেশন দিতে পারিনি। মহিতোষ একটু চাপা টাইপের চরিত্র ছিল, ওর কারোর সঙ্গে খুব একটা মাখামাখি ছিল না। অভিনয়টা মোটামুটি ভালোই করতো, তবে ওর ইচ্ছে ছিল প্রফুল্লতে মেইন রোল করবার, সেই ক্ষমতা ওর ছিল না। ওর কোনো শত্রু ছিল না বলছেন? বলছি তো, শত্রুও না, বন্ধুও না। জগন্ময় ভট্টাচার্য বলে এককালে আপনাদের একজন অভিনেতা ছিলেন। ছিল, কিন্তু তাকে তো অনেকদিন আগে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তার জায়গাতেই মহিতোষকে নেওয়া হয়, তাই না?
তা বটে, এটা ঠিক বলছেন, আমার খেয়াল হয়নি। পুরনো ঠিকানা আছে, সে তো এখন সেখানে নাও থাকতে পারে। কৈলাসবাবু একটা ঘন্টা টিপলেন। পাশের ঘর থেকে একটি বছর 5 বয়সের ছেলে এসে দাঁড়ালো। এদের জগন্মোহনের ঠিকানাটা দিয়ে দাও তো। 1 মিনিটের মধ্যে ঠিকানা এসে গেল। 27 নম্বর নির্মল বোস স্ট্রিট। লালমোহনবাবু বললেন, রাস্তাটা তার চেনা। আমরা উঠে দাঁড়ালাম। নির্মল বোস স্ট্রিট শ্যামবাজারে একটা গলি। জগন্ময় বাবুর বাড়ির ঠিকানায় গিয়ে খোঁজ করে জানলাম ভদ্রলোক এখনো সেখানেই আছে। ফেলুদা চাকরের হাতে তার কার্ডটা পাঠিয়ে দিল। অল্পক্ষণের মধ্যেই আমাদের ডাক পড়ল। আমরা একটা তক্তপোষ পাতা ঘরে গিয়ে হাজির হলাম। তাতে একটি রোগা রোগা কেমন রোগন বললেই বোধহয় ঠিক বলা হবে ভদ্রলোক বসে আছে। আমরা ঘরে ঢোকাতে তিনিও বসে রইলেন। হঠাৎ আমার সঙ্গে ডিটেকটিভের কী প্রয়োজন বলল ভদ্রলোকের প্রথম প্রশ্ন। ফেরুদা বললেন, আপনি কি মাহিতোষ রায় বলে একজন অভিনেতাকে চিনতেন? চিনতুম বললে ভুল হবে। সে এলো আর আমি বরবাদ হয়ে গেলাম। এই চেনা, কিন্তু সেই তো দেখছি উধাও হয়ে গেছে। উদয় নয়, খুব সম্ভবত খুন হয়েছেন। খুন? অবশ্য আমার তাতে বুক ফেটে কান্না আসবে তা নয়। সে আমার ভাত মেরেছিল, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ট্রুথ। তার মৃত্যুর আগে মহিতাজবাবু কতগুলো হুমকি চিঠি পেয়েছিলেন, সে ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন? আমি চিঠিগুলো লিখেছিলাম। সেটাই কি জানতে চাচ্ছেন? আপনার তার উপরে এখন যথেষ্ট আক্রোশ আছে দেখছি। সেটা আপনি কথাটা তুললেন বলে। মাহিতোষ রায়ের ব্যাপার অতীতের ব্যাপার, এই নিয়ে আর আমি মাথা ঘামাই না। আমার তারপরে দ্বিতীয় থিয়েটারে কাজ পেয়ে যাই, এখন সেখানে আছি। যা পাচ্ছি তাতে আমার চলে যায়। মদ ছেড়ে দিয়েছি, আমি সাথেও নেই পাছেও নেই। কেবলমাত্র একটা সমস্যা আছে, সে হলো হিপের কষ্ট। এছাড়া আমি দিব্যি আছি। মায়েদোষের কথা আপনি মনে করেন দিলেন বলে, নইলে আমি ভুলে গিয়েছিলাম। আপনি অপসরা ছাড়ার পর মায়েদোষবাবুর সঙ্গে আপনার দেখা হয়নি? নো স্যার, একবারও না। এমনকি মঞ্চে পর্যন্ত ওকে দেখিনি। অপসরা থিয়েটারে আমি যাই না। এরপরে 3 মাস কেটে গেছে। এর মধ্যে মহিতোষবাবুর কোনো খবর পাওয়া যায়নি। তিনি যে আদতায়ের হাতে প্রাণ হারিয়েছেন তাতে সন্দেহ করার কোনো কারণ নেই। অপসরা থিয়েটারে আরেকবার যাওয়া হয়েছিল ওখানে যদি কোনো খবর থাকে জানিবার জন্য, তাতে কোনো সুবিধা হয়নি। শুধু এই খবরটা পাওয়া গেছে যে মাহিতোষ রায়ের জায়গায় আরেকজন অভিনেতা বহাল হয়েছেন। এর নাম শুদ্ধেন্দু চক্রবর্তী। ইনি প্রফুল্লিত অভিনয় করছেন মাহিতোষের জায়গায় এবং বেশ ভালো করছেন। ফেলুদা এর মধ্যে মাহিতোষ রায় সম্পর্কে আরও খবর নিয়েছে। ওর ছোট ভাই শিবতোষের সঙ্গে কথা বলে জেনেছে যে দাদার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি সে। ফেলুদা জিজ্ঞেস করলো, আপনার দাদার সঙ্গে আপনার বিরোধের কারণ কি শুধু সম্পত্তি? শিবতোষবাবু বললেন, তার বেশি আর কোনো কারণ দরকার আছে কি? দাদা বাবাকে বেশ খোশামত করতেন, আমি সেদিকে যাইনি। খোশামত আমার ধাতে নেই। ছোট ছেলে বলে আমাকে সবসময় ছোট করে দেখা হয়েছে। বাবাও তাই করেছেন, দাদা তো বটেই। তাই আমি সম্পত্তি থেকে বঞ্চিত হলাম। এতে বিরোধের সৃষ্টি হবে তাতে আর আশ্চর্য কি? কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল শিবতোষবাবুরও এখনো পুরো মাত্রায় আক্রোশ রয়েছে দাদার। ফেলুদা বলল, আপনি মহিতোষবাবুর মৃত্যু সম্বন্ধে কোনো মন্তব্য করতেন চান কি? এটা হয়তো আপনি বোঝেন যে তিনি যদি আততায়ীর হাতেই প্রাণ হারান তাহলে সেই আততায়ী আপনি হওয়া কিছু আশ্চর্য নয়। আমি গত 5 বছর দাদার মুখ পর্যন্ত দেখিনি। তার সঙ্গে আমার সম্পর্ক চুকে গিয়েছিল, আর তার থিয়েটারের জীবনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। যেই দিন মহিতোষবাবু নিখোঁজ হন সেদিন সন্ধ্যাবেলা 6টা থেকে 8টার মধ্যে আপনি কি করছিলেন মনে পড়ে? রোজ যা করি তাই করছিলাম। আমার বন্ধুদের সঙ্গে তাস খেলছিলাম। কোথায়? সর্দার শঙ্কর রোড, 11 নম্বর, অনুপ সেনগুপ্তের বাড়ি। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ফেলুদা এটা চেক করার জন্য সর্দার শঙ্কর রোডে শিবতোষবাবুর বাড়িতে গিয়েছিলেন। তিনি বলে দেন যে তাদের বাড়িতে রোজ তাসের আড্ডা হয় এবং শিবতোষবাবু নিয়মিত আসেন। এটা বড় সাসপেক্টকে তাই ফেলুদা নাকচ করে দিতে হলো। পরদিন সকালে লালমোহনবাবু এসে বলেন, মশাই, এই কেসটা কোনো কেসই নয়। আপনি মিথ্যে এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন। তাতে চলুন আমরা দিন 4 জন্য কোথাও ঘুরে আসি। আমার মাথায় একটা প্লট আসছে বলে মনে হচ্ছে, কিন্তু আপনিও একটু মাথাটা সাফ করে নিতে পারবেন। কোথায় যাবেন? ফেলুদা জিজ্ঞেস করল।
দীঘা গেলে কেমন হয়? ওটা তো এখনো দেখা হয়নি। বেশ, তাই হোক। আমারও মনে হয় এই কেসটা কোনো নিষ্পত্তি হবে না। মৈতোষের হত্যাকারী আইনের হাত থেকে পার পেয়ে যাবে। আমরা পরদিনই দীঘা গিয়ে হাজির হলাম। ট্যুরিস্ট লজে বুকিং ছিল, দিব্যি আরামে থাকা যাবে বলে মনে হলো। আর তারপর সমুদ্রে স্নান। লালমোহনবাবু একটা নতুন লাল সুইমিং কস্টিউম কিনে এনেছিলেন। দীঘা দিয়ে কলকাতার খবরের কাগজ আসতে সন্ধ্যা হয়ে যায়। 3 দিনের দিন আনন্দবাজারটা হাতে নিয়ে প্রথম পাতা থেকেই ফেলুদা প্রায় লাফিয়ে উঠল। সর্বনেশে খবর। কি ব্যাপার? লালমোহনবাবু আর আমি একসঙ্গে বলে উঠলাম। অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা খুন, বলল ফেলুদা। এ কি আরম্ভ হয়েছে এখন বলো তো দেখি। খবরটা পড়ে দেখলাম। বলেছে অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা নেপাল লাহিড়ী 2 দিন আগে থিয়েটারের পর ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন। পথে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে ট্যাক্সি থেকে নামেন। বন্ধুর বাড়ি একটা গলির মধ্যে। সেই গলিতে তাকে ছোড়া মেরে খুন করা হয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে, তারা তদন্ত চালাচ্ছে। নেপাল বাবুর স্ত্রীও একটি 12 বছরের ছেলে আছে। তারা এই বিষয়ে কোনো আলোকপাত করতে পারেনি। তাহলে কি হবে? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। তাহলে একবার আপনাকে যেতে হবে অপ্সরা থিয়েটারে কিছু জিজ্ঞাসাবাস করতে। কেন? আমাকে কেন? কারণ আমার পাটা আজকে মচকেছে। সমুদ্রে স্নান করার সময় কত ভালো রকম বাধা হবে, কাল ভালো রকমই ব্যথা হবে বলে মনে হচ্ছে। তাহলে চলুন আজই ফেরা যাক। কলকাতায় গিয়ে চুনহরণ দিয়ে পাটা বেঁধে ফেলবেন। আপনি পারবেন তো আমার ভূমিকা নিতে? তা একদিন যখন আপনার সঙ্গে রয়েছি তখন কিছুটা জ্ঞানগম্যিত হয়েছেই। আমরা সেদিনই কলকাতায় ফিরে এলাম। কথা হলো পরদিন সকাল 9টায় লালমোহনবাবু আমাদের বাড়ি আসবেন। ফেলুদা তাকে কিছুটা তালিম দিয়ে দেবে। তারপর 10টা নাগাদ আমরা দুজনে যাব অপ্সরা থিয়েটার। পরদিন সকালে ফেলুদার কাছ থেকে তালিম নিয়ে আমরা ঠিক 10টায় পৌঁছে গেলাম অপ্সরা থিয়েটারে। লালমোহনবাবু গদগদ ভাব বললেন, আমার অনেক দিনের আফসোস ছিল যে তোমার দাদাকে আরেকটু সক্রিয়ভাবে সাহায্য করতে পারি কিনা। এইবারে তার সুযোগ এসেছে। ভদ্রলোক আজ ধুতি পাঞ্জাবির বদলে প্যান্ট শার্ট পরে এসেছেন। বললেন, এতে কাজটা অনেক চটপটে হয়। ওভারনাইট কার্ড ছাপিয়ে নিলাম আমার নামে। দেখতে কেমন হয়েছে? কার্ড নিয়ে দেখি তাতে ইংরেজি লেখা হয়েছে লালমোহন গাঙ্গুলি, রাইটার। দিব্যি হয়েছে, আমি বললাম। দারোয়ান হাতের একটা কার্ড ম্যানেজারের হাতে পাঠিয়ে দেওয়া হলো। 3 মিনিটের মধ্যে আমাদের ডাক পড়ল। কুলেশবাবুর দেখে মনেই হলো না আমাদের উনি চিনতে পেরেছেন। বেশ রুক্ষভাবে বললেন, শুনুন, আমাদের এখানে এখন বিশেষ গোলমাল। আপনি যদি নতুন নাটক নিয়ে এসে থাকেন তাহলে অন্য সময় হবে, এই কটা দিন বাদ দিন। লালমোহনবাবু জিভ কেটে বললেন, নতুন নাটক নয় স্যার, আমি এসেছি প্রদোষ মিত্র প্রাইভেট ইনভেস্টিগেটরের প্রতিভু হয়ে। উনি অসুস্থ, তাই নিজে আসতে পারলেন না। উনি এর আগে মহিতোষ রায়ের ব্যাপারে একবার আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন আমি এসেছিলাম ওর সঙ্গে। হ্যাঁ, মনে পড়েছে। তা আপনি কি জানতে চাইছেন? খবরের কাগজে যা বেরিয়েছে তার বেশি কিছু বলার নেই। একটা প্রশ্ন ছিল, নেপাল বাবুও কি মহিতোষবাবুর মতো হুমকি চিঠি পেয়েছিলেন? পেয়েছিল, তবে সে ব্যাপারে প্রথম কদিন চেপে রেখেছিল, কোনো পাতা দেয়নি। তারপর 3 দিন আগে প্রথম আমাকে বলে। চিঠি পাচ্ছিল প্রায় 10 দিন ধরে। সেই চিঠি আপনিও দেখেছেন? 2-3টে দেখেছি, গোটা গোটা অক্ষরে লেখা। হুমকি চিঠি যেরকম হয় সেরকম আর কি। আমি ওকে সাবধানে থাকতে বলি, কিন্তু নেপাল মঞ্চে হিরো সাজতে বলে নিজেকেও হিরো ভাবতে ভালোবাসত। সে বলে এসব হুমকি থামকিতে আমি ঘাবড়াই না। তিনি থাকতেন কোথায়? নকুলেশ্বর ভট্টাচার্য লেনে, 27 নম্বর। উনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ। কাগজে লিখেছে উনি ওনার এক বন্ধুর বাড়িতে যাবেন বলেন ট্যাক্সি থেকে নেমেছিলেন। এই বন্ধুটি কে আপনি জানেন? গলিতে বাড়ি বলে যখন বলছে তখন শশধর চাটুর্য মনে হয়। সেও অভিনেতা, রূপম থিয়েটারে অভিনয় করে। অপ্সরা থিয়েটারে ওর কোনো শত্রু ছিল না? সে আর আমি কি করে বলবো বলুন। প্রধান অভিনেতাকে সকলেই ঈর্ষা করে। সে অর্থে শুধু আমাদের থিয়েটারে কেন, অন্য থিয়েটারও নেপালের শত্রু ছিল। তাকে সরাতে পারলে আমার থিয়েটারে কান্না হয়ে যাবে, এটা অনেকেই জানতো। আপনার থিয়েটারের কি তাহলে এখন বন্ধ? আজ প্রফুল্লর লাস্ট শো ছিল, সেটা আর হবে না। আমার নতুন নাটক আলমগীর নামাবো বলে তোড়জোড় করছিলাম। নাম ভূমিকায় তো নেপালেরই করার কথা ছিল।
এখন অন্য অ্যাক্টরকে ট্রাই করা হচ্ছে। একজন নতুন লোক এসেছে। কেমন? মন্দ নয় বোধ হয়। দাড়ি গোঁফ নিয়ে আলমগীর সাজবার চেহারা নিয়ে চলে এসেছে। তার মেকআপ লাগবে না। এবার আমার কথা মনে পড়ল। বললাম, এখানকার মেন অ্যাক্টরদের বাড়ির ঠিকানাগুলো নিয়ে নিন। ফেলুদা হয়তো ওদের কারোর সাথে কথা বলতে চাইবে। হ্যাঁ, এটা ঠিক বলেছ, বললেন লালমোহনবাবু। কৈলাসবাবুকে বলতে আর একটা ঘন্টা টিপে ওর সেক্রেটারিকে আনিয়ে আমাদের সব নাম ঠিকানাগুলো আনিয়ে দিলেন। সেই বন্ধুর বাড়িতে সেদিন নেপালবাবু যাচ্ছিলেন, তিনি কোথায় থাকেন বলতে পারেন? কাগজে দেখেননি? খুনটা হয়েছে মতি মিস্ত্রি লেনে, কাজে তিনিও সেখানেই থাকতেন। আমরা ভদ্রলোককে বিরক্ত না করে উঠে পড়লাম। একবার মতি মিস্ত্রি লেনে শশধর চাটুর্যের বাড়ি যাওয়া দরকার। মতি মিস্ত্রি লেনে 3 জনের বেশি লোক পাশাপাশি হাঁটতে পারে না। আমরা গাড়ি বড় রাস্তায় দাঁড় করিয়ে গলির দিকে এগোলাম। মোড়ে একটা পানবিড়ির দোকান। মালিককে জিজ্ঞেস করতে বলল, শশধর চাটুর্য 3 নম্বর বাড়িতে থাকেন। 3 নম্বর দরজায় টোকা মারতে একজন ভদ্রলোক দরজাটা খুললেন। কাকে চাই? আমরা শশধর চাটুর্যের খোঁজ করছিলাম। আমি সেই লোক। আপনাদের প্রয়োজন? লালমোহনবাবু একটা কার্ড বের করে নিতে ভদ্রলোকের চোখ জ্বলজ্বল করে উঠল। আপনি কি সেই বিখ্যাত রহস্য রোমাঞ্চ কাহিনীর লেখক? লালমোহনবাবু একটু বিনয় করলেন। বিখ্যাত কিনা জানি না, তবে আমি সেই লোক। আরে বাবা, আপনার সব বই যে আমার পড়া, তো হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে? আমি এসেছি আমার বন্ধু গোয়েন্দা প্রদোষ মিত্রের তরফ থেকে। তার নামও তো শুনেছি। আপনারা ভেতরে আসুন, ভেতরে আসুন। এতক্ষণে ঘরের ভেতরে ঢুকলাম আমরা। একটা তক্তপোষেই প্রায় ঘরটা ভরে গেছে, তবে তার সঙ্গে 2টো কাঠের চেয়ার রয়েছে। লালমোহনবাবু চেয়ারে বসে বললেন, আপনার বন্ধুর খুনের ব্যাপারে আমরা তদন্ত করছি, সে সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। আমি আর কি বলবো? সে আমার বাড়িতে ঢোকার আগেই খুন হয়। পাড়ার একটি ছেলে আমাকে খবর দেয়। 22 বছর হলো সে আমাদের বন্ধু, যদিও রাইভাল থিয়েটারে আমরা অভিনয় করতাম। তার কোনো শত্রু ছিল বলে জানেন? নেপালের শত্রু থাকবে না? সে এত বড় একটা হিরো, অন্য সব অভিনেতা সে ঈর্ষার পাত্র। তার তোর শত্রু থাকবেই। বিশেষ কারোর নাম মনে পড়ছে না? না, তা পড়ছে না। সেরকম কোনো নাম নেপাল করেনি। সে কাউকে বিশেষ তোয়াক্কা করতো না। একটু বেপরোয়া গোছের লোক ছিল। তার পেশায় তার সমকক্ষ খুব কমই ছিল। অন্য বহু থিয়েটার তাকে অনেক টাকা লোভ দেখিয়েছে, কিন্তু অপসরায় তার অভিনয় জীবনের শুরু বলে সে আর কোথাও যায়নি। তিনি যে হুমকি পাচ্ছিলেন সে কথা আপনাকে বলেছিলেন? বলেছিল বই কি, কিন্তু সে পাত্তা দেয়নি। এক নামকরা জ্যোতিষী তাকে বলেছিল সে 82 বছর বাঁচবে। সেটা সে বিশ্বাস করত। বলতো ওই বয়স অবধি সে অভিনয় চালিয়ে যাবে আর মঞ্চের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। শশধর বাবু একটি নিঃশ্বাস ফেললেন। এর বিষয়ে আমার আর কিছু বলার নেই। জানেন, আমার আর মন মেজাজও ভালো নেই। আপনারা বরং চলে আসুন। আমরা উঠে পড়লাম। এক সকালের পক্ষে অনেক কাজ হয়েছে মনে করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ফেলুদাকে সব রিপোর্ট করতে হবে। ফেলুদা সব শুনে টেনে লালমোহনবাবুর খুব তারিফ করলেন। বললেন, আপনি তো একেবারে পেশাদারি গোয়েন্দার কাজ করেছেন। যেটা বাকি রইল সেটা হচ্ছে অপসরা থিয়েটারের অন্য প্রধান অভিনেতাদের জেরা করা। বিশেষ করে টপ অভিনেতা যাদের সঙ্গে নেপাল লাহিড়ীর হৃদয়তাও ছিল, রেশারেশিও ছিল। তোমার পা কি বলে? আমি জিজ্ঞেস করলাম। এখনও নষ্ট নরণচরণ, আরও 2 দিন অন্তত লাগবে শাড়িতে। ভালো কথা, অভিনেতাদের সঙ্গে যখন কথা বলবেন তখন নতুনটিও বাদ দিবেন না। না না, তা তো নয়। লালমোহনবাবু ফেলুদার কাজটা করে খুব খোশ মেজাজ ছিলেন। বললেন, এক নতুন অভিজ্ঞতা হলো। আসলে আপনার কাজটা যত কঠিন বলে মনে হয় তত কঠিন নয়। কঠিন কেবল রহস্যোদ্ঘাটন। তা বটে, তা বটে, সেটা এখনও পারবো না নিশ্চয়ই, আর সেরকম দাবিও করছি না। তবে একটা কথা বলতে পারি, আজ ওখানে আমাকে দেখলে আপনি চিনতে পারতেন না। বটে, %। ওখানে কি মহড়া চলছে? আমি বললাম, চলছে বোধ হয়, কয়েকদিনের মধ্যেই তো আলমগীর শুরু হবে। তাহলে ম্যানেজারকে ফোন করে কোনো সময় পেলে সকলের সঙ্গে দেখা হবে, আর কথা বলা যাবে সেটা জেনে নিবি। ভেরি গুড। পুলিশ দেখলি? কই না তো। আছে নিশ্চয়ই, কাগজে তো লিখেছে তারা তদন্ত চালাচ্ছে।
একবার ইন্সপেক্টর ভৌমিককে ফোন করব, তার আন্ডারেই কেসটা পড়বে বলে মনে হচ্ছে। ইন্সপেক্টর ভৌমিকের সাথে কথা বলে ফেনুদা জানলো যে পুলিশ একটা গুন্ডার দলকে সন্দেহ করছে। নেপালবাবুর নাকি একটি সোনার ঘড়ি ছিল, সেটা খুনের পর পাওয়া যায়নি। খুবই দামি ঘড়ি, এবং সেটাই হয়তো খুনের কারণ হতে পারে। ফেলুদা বলল, তাহলে থিয়েটারের সঙ্গে এই খুনের কোনো সম্পর্ক নেই বলছেন? তাতে ভৌমিক বললেন, ওর তাই ধারণা। একটা গুন্ডার দল কিছুদিন থেকেই নাকি অঞ্চলে উৎপাত করছে। তার প্রায় সকলেই দাগি আসামি। ছুরিটা নেপালবাবুর গায়ে বেঁধেছিল, কিন্তু তাতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। সবশেষে ভৌমিক বললেন, তিনি আশা করছেন দিন তিনেকের মধ্যেই কেসটা নিষ্পত্তি হয়ে যাবে। এবারে আপনাকে কোনো ভূমিকা নিতে হবে না, বললেন ভদ্রলোক। ফেলুদা টেলিফোনটি দেখে বললেন, ম্যানেজারকে ওই ফোনটা করে দে, অভিনেতাদের একবার জেরা করা দরকার। আমি তখনই অপসরা থিয়েটারে ফোন করলাম। বাটনে ডায়াল করবার পর লাইন পেলাম। ম্যানেজার বললেন, পুলিশ এক দফা জেরা করে গেছে সকলকে, তবে আপনারা যদি আবার করতে চান তাহলে বৃহস্পতিবার সকাল 10:30টায় আসুন। সেদিন 11টায় রিহার্সাল আছে, আপনাদের আধা ঘন্টায় কাজ শেষ করতে হবে। আমি ফোনটা নামিয়ে রাখার পর ফেলুদা বললেন, টপ 3 জন আর ওই নতুন অ্যাক্টরকে জেরা করলেই হবে। বৃহস্পতিবার 10:30 আগেই আমরা পৌঁছে গেলাম অপসরা থিয়েটারে। ফেলুদাকে দেখে এসেছি, তা আজও পায়ে ব্যথা। লালমোহনবাবু আজও তার শার্ট, হাঁটা চলা আর কথা বলার ঢংই বদলে গেছে। আমরা প্রথম ম্যানেজারের সঙ্গে দেখা করে বললাম যে আমরা 3 জন টপ অভিনেতা আর 3 জন অভিনেতাকে প্রশ্ন করতে চাই। তাহলে ধরণীকে দিয়ে শুরু করুন। ধরণী সান্যাল সেখানকার সিনিয়র মোস্ট আর্টিস্ট, 26 বছর হলো কাজ করছেন। আমাদের জেরার জন্য ম্যানেজারের পাশের ঘরটা খালি করে দেওয়া হলো। ঘরে একটা সোফা আর 3টে চেয়ার রয়েছে। একজন বছর 50-এর ভদ্রলোক এসে ঢুকলেন। সিংহের কেশরের মতো চুল আর বেশিরভাগই সাদা ঢুলুঢুলু চোখ, গায়ের রং মাঝারি। আমার নাম ধরণী সান্যাল, বললেন ভদ্রলোক। আপনারা গোয়েন্দা? আজ্ঞে হ্যাঁ, সোজাসুজি বললেন লালমোহন বাবু। আমরা নেপাল লাহিড়ির কাজে তদন্ত করছি। নেপাল হুমকি চিঠি পাচ্ছিল, বললেন ধরণী বাবু। তাকে বললুম সাবধান হতেন, সে কথা কানেই তুলল না। এর মধ্যে গেছে মতিশ্রী লেনে। আরে বাবা, বন্ধুর সঙ্গে কদিনই বা দেখা নাই করলে। আমি তোকে পুলিশে খবর দিতে বলেছিলাম, কিন্তু ও গাই করেনি। ঠিক এরকম হয়েছিল আমাদের আরেক অভিনেতার, মোহিতোষ রায়। অবশ্য মোহিতোষের মৃত্যুটা থিয়েটারের পক্ষে তত বড় লস নয়। নেপালবাবুর কোনো শত্রু ছিল বলে জানেন? থিয়েটারে টপ পজিশনে বসে থাকলে তার শত্রু থাকবেই। মানুষের 6 রিপুর মধ্যে একটি হলো মাৎসর্য। নেপালের শত্রু থাকবে না? তবে যদি জিজ্ঞেস করেন কোন শত্রু এই ক্ষতি করেছে, বা শত্রু ছাড়া অন্য কেউ করেছে কিনা, তা বলতে পারবো। আজ্ঞে না, এমনি থিয়েটারের গুপ্তায় 3 দিন দেখা হচ্ছে। তারপর সে আমার এমন বন্ধু ছিল না যে অন্যদিনও দেখা কর। যেদিন খুন হয় সেদিন সন্ধ্যাবেলা আপনি কি করছিলেন? কালিঙ্কর ঘোষের বাড়ি কীর্তন শুনছিলাম। ইচ্ছে করলে যাচাই করে নিতে পারেন। ঠিক আছে, আপনাকে আর কোনো প্রশ্নের প্রয়োজন নেই। এবার এলেন দীপেন বোস। বছর 45 বয়স, মাথা ভর্তি কোকড়া চুল, ঠোঁটের কোণে একটা সিগারেট, তারিখ অফ নেই। ভদ্রলোক প্রথমেই বললেন, আমি আর নেপাল প্রায় একসঙ্গে অপসরা থিয়েটারে জয়েন করি। সে ছিল জাত অভিনেতা। আমারও অ্যাম্বিশন ছিল, কিন্তু দেখলাম নেপালের সঙ্গে পেরে উঠবো না। তাতে আপনার মনে ঈর্ষা জাগেনি? তা জেগেছে বই কি, বিলক্ষণ জেগেছে। অনেকদিন মনে হয়েছে এই লোকটা আমার পথে কাটা হয়ে রয়েছে, এটাকে সরানো যায় না। এই চিন্তাকে কার্যে পরিণত করার ইচ্ছা হয়নি কোনোদিন। পাগল, আমরা ছাপোষা লোক, আমাদের দেখে খুন খারাপই হয়। নাটক করি, তাই নানা রকম নাটকীয় চিন্তা মাথায় আসে, ব্যাস ওই পর্যন্তই। যেদিন খুনটা হয় সেদিন সন্ধ্যাবেলা আপনি কি করছেন? বায়োস্কোপ দেখছিলাম, তবে প্রমাণ দিতে পারবো না। টিকিটের অর্ধাংশ আমি কখনো রাখি না। কি ছবি দেখলেন? মনের মানুষ। কেমন লাগলো? 3rd ক্লাস। ঠিক আছে, আপনি আসতে পারেন। তৃতীয় অভিনেতার নাম ভুজঙ্গ রায়। এর বয়স 50-এর উপর, চোখানা, চোখ কোটরে বসা, গাল থোবড়ানো, মাথার চুল পাতলা হয়ে এসেছে। আপনার সঙ্গে নেপালবাবুর সদ্ভাব ছিল? এই থিয়েটারে নেপালি ছিল আমার সবচেয়ে বড় বন্ধু। তার মৃত্যু সম্বন্ধে আপনার কিছু বলার আছে? এর চেয়ে বড় ট্র্যাজেডি থিয়েটার মহলে অনেকদিন হয়নি।
নেপাল ছিল আশ্চর্য অভিনেতা। আমার সঙ্গে কোনোদিন ক্ল্যাশ হয়নি, কারণ ও করতো নায়কের রোল আর আমি করতাম ক্যারেক্টার পার্ট। উনি হুমকি চিঠি পাচ্ছিলেন সেটা আপনাকে বলেছিলেন? প্রথম দিনই। আমি ওকে ওয়ার্নিং দিই, এসব চিঠি উড়িয়ে দিয়ে না, আর বিশেষ করে মতি মিস্ত্রি লেনে কিছুদিন যা বন্ধ করো। ও পাড়াটা নটোরিয়াস, কে কার কথা শুনে। নেপালের বিশ্বাস ছিল তার আয়ু 82 বছর, সেটা কেউ খণ্ডাতে পারবে না। তাহলে আপনার ধারণা গুন্ডার হাতে তার মৃত্যু হয়? তাই তো মনে হয়, কারণ আমি দামি ঘড়িটা তো পাওয়া যায়নি। সোনার ওমেগা ঘড়ি, দাম ছিল 7,000 টাকা। বজরঙ্গ বাবুকে ছেড়ে দিলাম, উনি আমাদের ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এবারে নতুন অভিনেতা, নাম সুধেন্দু চক্রবর্তী। প্রথম দেখে একটু ছকচকে যেতে হয়, কারণ মোগলাই দাঁড়িয়ার গোফ দেখে মনে হয় উনি মেকআপ নিয়ে রয়েছেন। বললেন, অপ্সরা থিয়েটারে আলমগীর হচ্ছে শুনেই তিনি দাঁড়িয়ে রাখতে আরম্ভ করেন। আগে শুধু গোফ ছিল। আপনি এর আগে কোথায় অভিনয় করতেন? লালমোহনবাবু প্রশ্ন করলেন। কোথাও না, 2-1টা আপিস ক্লাবে করেছি। আমার প্লাইউডের ব্যবসা ছিল, তবে অভিনয় আমার নেশা। আর কিছু না করার থাকলে আমি নাটকের বই খুলে পাঠ মুখস্থ করে আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় করতাম। এখন অবশ্য আর তার দরকার হবে না। আপনি আলমগীরে পার্ট পেয়ে গেছেন, সে বিষয়ে সন্দেহ নেই, তবে কোন পার্ট সেটা এখন স্থির হয়নি। মেইন পার্টও হতে পারে। আপনি থাকেন কোথায়? অ্যামহার্স্ট রো। ব্যবসা কি এখন ছেড়ে দেবেন? হ্যাঁ, অ্যাক্টিংই আমার ধ্যান ছিল, সুযোগ পাইনি বলে ব্যবসা চালাচ্ছিলাম। ফেলুদাকে যাতে ঠিকভাবে রিপোর্ট দিতে পারি, তাই আমি কথোপকথনটা টেপ রেকর্ডারে রেকর্ড করে নিচ্ছিলাম। বুঝতে পারছিলাম লালমোহনবাবু প্রশ্নগুলো করছিলেন নিজেকে ফেলুদা হিসেবে কল্পনা করেই। এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। সুজন্তবাবুকে আরেকটাই প্রশ্ন করা ছিল, আপনার সঙ্গে নেপালবাবু আলাপ হয়েছিল? সামান্যই, তবে ওর অভিনয় আমি আগে অনেক দেখেছি, খুব ভালো লাগে। ফেলুদা খুব মন দিয়ে আমাদের রিপোর্ট শুনল, তারপর বলল, আমার অ্যাবসেন্স তো তোরা বেশ চালিয়ে নিতে পারছিস। লালমোহনবাবু বললেন, প্রশ্ন করাটাকে খুব একটা বুদ্ধি লাগে না, আসল কথা হচ্ছে উত্তরগুলো থেকে কি বোঝা গেল। আমি তো মশাই এখনো যেই তিমিরে সেই তিমিরেই। আর গুন্ডা যদি মেরে থাকে লাহিড়িকে, তাহলে তো পুলিশ তার কিনারা করবেই। গুন্ডারা হুমকি চিড়িতে খুন করে না। তা বটে, তবে আপনার কি মনে হয় লেপাল লাহিড়িকে আর মোহিত রায়কে একই লোক খুন করেছে? একজন বা একই দল, সেটাই তো স্বাভাবিক, কিন্তু মোটিভটা? ধরুন, যদি অন্য থিয়েটারের লোক খুন করে থাকে, সেখানে তো স্পষ্ট মোটিভ রয়েছে। অপ্সরা থিয়েটারে এখন টপ 2জন অভিনেতাই চলে গেল, ওদের আবার মাথা তুলে দাঁড়াতে কি কম সময় লাগবে? ফেলুদার পায়ে এখনো বেশ ব্যথা, বোধহয় এক্সরে করাতে হবে। ব্যান্ডেজ বাঁধা পা কফ টেবিলের উপর রেখে সোফায় হেলান দিয়ে বসেছিল। বলল, তোরা তো অনেক কাজ করলি, এবার আমায় একটু নিরিবিলি কাজ করতে দে। কি কাজ করবে তুমি? চিন্তা করব, একটা আলোর আভাস দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে, সেইটা আরও উজ্জ্বল হওয়া দরকার। লালমোহনবাবু বললেন, আপনি ভাবুন, আমি আপনাকে কোনোরকম ডিস্টার্ব করে না, 1 কাপ চা আনবো। তপেশ ভাই, ভেতরে একটু বলে দিয়েছ না? ফেরুদা দেখলাম ভ্রুকুটি করে চোখ বুজে ফেলছে। শেষটাই কেউ ঘরে বসে রহস্য সমাধান করে ফেলবে নাকি? কিছুক্ষণ চুপ থেকে ও একটা প্রশ্ন করলো, এসব অভিনেতাদের সঙ্গে যে কথা বললি, এদের কারোর মধ্যে কোনো বাতিক লক্ষ্য করলি? আমি বললাম, ভুজঙ্গ রয়, নসীন, ধর্ণী সান্যাল, পিরি খান আর সুধেন্দু চক্রবর্তী মশলা খান। গুড। আবার কিছুক্ষণ নিস্তব্ধতা। ইতিমধ্যে শ্রীনাথ লালমোহনবাবুকে চা এনে দিয়েছেন। ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে পান করছেন। আমি একটা পত্রিকার পাতা উল্টে যেতে লাগলাম। ফেলুদার কাছে নানা রকম পত্রিকা আসে, তার বেশিরভাগই অবশ্য ওয়েস্ট পেপার বাস্কেটে চলে যায়। মিনিট 5 নিস্তব্ধতার পর ফেলুদাকে চেয়ে দেখি ও চোখ খুলেছে, আর সেই চোখ জ্বলজ্বল করছে। লালমোহনবাবু বললেন, ফেলুদা? আজ্ঞে। এই যে সুধেন্দু চক্রবর্তী, ইনি কি মাঝারি হাটের পদের লোক? হ্যাঁ। ফর্সা রং? হ্যাঁ। বছর 40-45 বয়স? হ্যাঁ। কিন্তু আপনি ওকে চেনেন নাকি? শুধু আমি নয়, আপনারাও চেনেন। বলেন কি? এবার বোধহয় ঘরে বসে রহস্য উদ্ঘাটন হয়ে গেল। দাঁড়ান, আগে ইন্সপেক্টর ভৌমিককে ফোন করি। আমি ফেলুদার হয়ে নম্বরটা ডায়াল করে ফোনটা ওর দিকে এগিয়ে দিলাম।
ফেলুদা বলল, কে? হরিদাস বাবু? আমি প্রদোষ মিত্র কথা বলছি, শুনুন। ওই অপসরা থিয়েটারের মামলাটা আমার মনে হয় গুন্ডাদের পিছনে সময় নষ্ট না করাই ভালো, কারণ আমি জেনে গেছি কে খুনটা করেছে। আমি তো চলত শক্তি রহিত, কাজে আপনাকে আসতে হবে আমার কাছে। আমি 99% শিওর ঘন্টা খানেকের মধ্যে গেলেই হবে। ফেলুদা তার ফোনটা রেখে দিল। আমরা আর মুখের দিকে চেয়ে রয়েছি। খুব জানতে ইচ্ছা করছে, তাই না? ঠিক আছে, তোদের আর সাসপেন্স রাখবো না। ব্যাপারটা জলের মতো সোজা, অথচ জিলিপির মতো পেঁচালো। একটা কথা বলতেই হবে, হ্যাটস অফ টু দ্য মার্ডারার। আশ্চর্য ফোন দিয়ে এটেছিল। ফেলু মিত্রের পর্যন্ত ধক্কা লেগে গেছিল। আসলে এটা স্রেফ ঈর্ষার ব্যাপার। নেপাল লাহিড়ীকে সরিয়ে প্রধান অভিনেতার স্থান দখল করার মধ্যেই তার জন্যই খুন। কিন্তু মৈতোষ রায়, তিনি খুন হননি। হ্যাঁ, না, তিনি এমনভাবে ঘটনাটা সাজিয়েছিলেন হুমকি চিঠি থেকে আরম্ভ করে যাতে মনে হয় তিনি খুন হয়েছে। আসলে তিনি এখনো জীবিত এবং বহাল তবিয়ত রয়েছেন ছদ্মবেশে এবং নতুন ঠিকানায়। লেকে গিয়েছিলেন তিনি শুধু মশলার কৌটোটা ফেলে আসতেন। তারপর গা ঢাকা দিলেই লোকের সন্দেহ হবে যে তিনি খুন হয়েছেন এবং তার মৃতদেহ লেকের জলে ডুবে রয়েছে। আশ্চর্য মাথা মোটে লোকটা। তারপর 3 মাস দাড়িগোঁফ কামিয়ে গজিয়ে অপসরা থিয়েটারে আগমন। দাড়িগোঁফে মানুষের চেহারা একদম বদলে যায়, তাই আপনারা চিনতে পারেন। অপসরাতে অভিনয়ের দরকার, সুতরাং ওকে না নেওয়ার কোনো কারণ নেই, বিশেষত যখন সুপুরুষ চেহারার কণ্ঠস্বর ভালো। শুদ্ধেন্দু চক্রবর্তী? ইয়েস স্যার। মশলার অভ্যাসটা এখনো যায়নি, যদিও আপনাদের সামনে খেয়ে লটটা কাঁচা কাজ করেছে। যাই হোক, তার প্ল্যান একেবারে 16 আনা সফল হতো যদি না আপনারা আমাকে সাহায্য করতেন। লোকটা একটা পাকা খুনি বনে গিয়েছিল স্রেফ উচ্চাভিলাষের বসে। আংটি চুরির অবশ্য স্রেফ হতাম। লোকটা ফেলু মিত্রকে তো চেনে না। আমার কাছে সে যে কত বড় ভুল করেছে এবার বুঝতে পারবে। ফেরুদা যে ব্যাপারটা ঠিকই ধরেছে সেটা অবশ্য পরজনী ইন্সপেক্টর ভৌমিকের টেলিফোনে জানা গেল। লালমোহনবাবুকে আমাকে আলাদা পেয়ে বললেন, তোমার দাদার সঙ্গে আমার তফাৎটা কোথায় সেটা হারে হারে টের পেয়েছি। কোথায় তফাৎ? লালমোহনবাবু তার টাকের ডান হাতের তর্জনীর ডগা দিয়ে টোকা মেরে বললেন, মাথায়।